রং থ্রি-পিস বদলে রাতের জন্য তার নরম পাতলা ২-৩টা ফুটোওয়ালা একটি গেঞ্জি পরে বাথরুম থেকে বের হয়ে দেখল আর্দ্র তার বিছানায় মুখ গোমড়া করে বসে আছে। কি ব্যাপার, আপনি যখন তখন আমার রুমে এসে বসে থাকেন কেন? আপনার নিজের ঘরবাড়ি নেই? আর্দ্র রঙের গায়ের ফুটোওয়ালা গেঞ্জিটার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তোমার আর জামাকাপড় নেই? এইসব ছেঁড়া ফাটা গেঞ্জি পরে আছো কেন? ছেঁড়া কোথায়, শুধু ২টা ফুটো হয়েছে। রং গেঞ্জির ফুটোতে আঙুল ঢুকিয়ে দেখিয়ে দিল। আর্দ্র কিছু না বলে ভুরু কুঁচকে তাকিয়ে রইল। গরমকালে এইসব পরলেই আরাম লাগে, আর তাছাড়া কেউ তো দেখছেও না। আমি তো দেখছি। যাও, চেঞ্জ করে এসো। রং হাত নেড়ে কথাটা উড়িয়ে দিল। আপনি দেখলে সমস্যা নেই, আপনি তো ঘরের মানুষ। আর্দ্রর কপালে ভাঁজ পড়ল। সে উঠে এসে রঙের বাহু ধরে সামনে টেনে নিল। আমার সামনে ছেঁড়া কাপড় পরে ঘুরবে, আর বাইরের কেউ আসলে সুন্দর করে কাপড় পরে সাজগোজ করে তার সামনে যাবে। সাহস বেশি হয়ে গেছে। রং আর্দ্রর অদ্ভুত কথায় হা হয়ে গেল। এই লোক বলে কি এখন কি সে বাইরের মানুষের সামনে ফুটোওয়ালা গেঞ্জি পরে যাবে নাকি? আর্দ্র রঙের বাহুতে চাপ দিল। কথা বলছো না কেন? স্যার এসেছে শুনে সাথে সাথে ড্রেস চেঞ্জ করে ফেলেছিলে কেন? রং ফিক করে হেসে উঠল। একটা ড্রেস চেঞ্জ করেছি বলে আপনার হিংসে হচ্ছে? তাহলে আপনিও নতুন কিছু পরতেন। আর্দ্র কিছু বলল না, বরং তার চোখ আরো কঠিন হয়ে এলো। হাতের মুঠো শক্ত হয়ে উঠল। রং বুঝতে পারল আর্দ্র কোনো কারণে ভীষণ রেগে আছে, তাই তাকে আর বেশি রাগানোর ঝুঁকি নিল না। আমি তো তার সামনে যে কোনো পোশাকে যেতে পারি না, তাই না? শালীনতা বলেও তো একটি কথা আছে, আর সবার সামনে তো আমাকে শালীনতা মেনে চলতেই হবে। রং নাজুক ভঙ্গিতে চোখ নামিয়ে ফেলল। কিন্তু আপনি আলাদা। আপনার সামনে আমি যে কোনো পোশাকে আসতে পারি, আপনি আমার। রং কথাটা শেষ করল না। লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কিন্তু আর্দ্র সব বুঝে গেল। তার রাগ অনেকটাই কমে গেল। ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল। রং ঠিকই বলেছে। তার সামনে রং যেকোনো দ্বিধা ছাড়াই যেকোনো পোশাকে থাকতে পারে, কিন্তু সবার সামনে তো সেটা পারবে না। কারো সামনে যেতে হলে সে ভালো পোশাক পরবেই, এটাই স্বাভাবিক। তাহলে হঠাৎ রংকে নতুন ড্রেসে রেখে সে এত রেগে গেল কেন? তারপর হঠাৎ আশিক নামটা মনে পড়তেই আর্দ্রর মুখ আবার শক্ত হয়ে গেল। রং আশিকের সামনে নতুন ড্রেসে পরে গিয়েছিল। এমনিতেই ফালতু ছেলেটা রংকে পছন্দ করে, তার উপর যদি রং এভাবে সেজে গুজে সামনে যায়, তাহলে তো সে আরো পাগল হয়ে যাবে। আমি বলছি না কারো সামনে খারাপ ড্রেস পরে যেতে, কিন্তু তুমি। হঠাৎ আর্দ্র থেমে গেল। ভুরু কুঁচকে রঙের দিকে তাকালো। তার আগে তুমি আমাকে বলো, তুমি আমাকে কেন বলনি? তোমার পুরনো ম্যাথ টিচার এখন তোমাদের কলেজের লেকচার। তুমি আমাকে এটাও বলনি। এই আশিকই তোমাকে হাসপাতালে নিয়ে গেছে। এইসব কেন লুকিয়েছে? রং হা করে তাকিয়ে রইল। মানুষের হিংসারও একটা সীমা থাকা দরকার। আমি কি জানি নাকি আপনি এখনো 4 বছর আগের টিচারের কথা মনে রেখেছেন, যে আপনাকে বলবো? তারপর মুখ বাঁকিয়ে বলল, আর তাছাড়া আমি জানলেও বলতাম না। কেন? আমি পাগল নাকি? রং ভুরু কুঁচকালো। আপনার জন্য সেই বার আশিক স্যার আমাদের না পড়িয়েই চলে গিয়েছেন। আপনি স্যারের সাথে এমন আচরণ করেছিলেন যে উনি পরের দিন থেকেই আর আসেনি। একদম ভালো হয়েছে। রং বিরক্ত হয়ে চোখ রাঙিয়ে তাকালো। আর আজকেও আপনি আশিক স্যারের সাথে খারাপ ব্যবহার করেছেন।
উনি আরিশ আর আমাকে সেদিন হাসপাতালে ভর্তি করিয়েছেন। কোথায় আপনি ওনাকে ধন্যবাদ দিবেন সেটা না ওনার সাথে মারামারি করেছেন? মারামারি করি নাই শুধু, অর্ধেক বলে আদ্র থেমে গেল। ভ্রু কুঁচকে সে রঙের দিকে তাকিয়ে রইল। খুব বেশি আশিক স্যার করছো বলে মনে হচ্ছে না? ভালো মানুষকে ভালো বলতেই পারি। রঙের মুখে আশিকের প্রশংসা শুনে আর্দ্রর ভালো লাগলো না। দাঁতে দাঁতে চেপে সে বলল, আর একবারও ওই নাম মুখে আনবে না। রঙও কম যায় না। 100 বার বলবো, আশিক স্যার, আশিক স্যার, আশিক স্যার। পুরোটা শেষ করতে পারল না। আর্দ্র তার ঠোঁটে চেপে ধরল। রং নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু আর্দ্র তাকে আরো শক্ত করে চেপে ধরে। আর্দ্র তাকে না ছেড়েই এক হাত দিয়ে তুলে বিছানায় নিয়ে গেল। রং আর্দ্রর বুকে জোরে ঘুষি মেরে কোনোমতে নিজেকে আলাদা করলো। এইসব কেমন ব্যবহার? আপনি কি তামিল মুভির গুন্ডা নাকি যে আমার সাথে জোর করছেন? ছাড়েন আমাকে। আর্দ্র আবার তাকে কাছে টেনে নিল। আমি তোমাকে বুঝাচ্ছি, আমার কথা না শুনলে কি হবে? ও তাই? রং চোখ বড় বড় করে তাকালো। দাঁড়ান, আমি আপনার আম্মুকে ডেকে সব বলে দিচ্ছি। আম্মু! রং চিৎকার করার আগে আর্দ্র তার মুখ চেপে ধরল। চিৎকার করার সাহস করিস না, নাইলে আমি দেখিয়ে দেব আসল কর্তাকে। দুষ্টু মিষ্টি ঝরগাটা যেন মুহূর্তে গম্ভীর রূপ নিল। রঙের চোখে হঠাৎ ভয়ের ছাপ ফুটে উঠল, আর সেই ভয়টা দেখে আর্দ্রর বুক ধক করে উঠল। তার চোখে সঙ্গে সঙ্গে আফসোস ভেসে উঠল। আর্দ্র এক মুহূর্ত দেরি করল না। সে রঙকে ছেড়ে দ্রুত কয়েক কদম দূরে সরে গেল। আই অ্যাম সরি বেবি, আই ডিড নট মিন টু স্ক্যার ইউ। আমি তোমাকে ভয় দেখাতে চাইনি। রং এখনো ভীতু চোখে তার দিকে তাকিয়ে আছে। চোখে স্পষ্ট অস্বস্তি আর বিষমে। সেই দৃষ্টিটাই আর্দ্রর বুকের ভেতর ছুরির মতো বিঁধল। সে কি করে এমন ব্যবহার করতে পারলো রঙের সাথে? তার রঙের সাথে এত ছোট একটা বিষয়ের জন্য সে রঙকে প্রায় কষ্ট দিয়ে ফেলেছিল। রং, আমি খুবই দুঃখিত। আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো এমন করব না। মাথা নিচু করে কথাগুলো বলল আর্দ্র, কিন্তু কথাগুলো যেন ঠিকমতো গলা দিয়ে বেরোচ্ছিল না। অপরাধবোধ তার গলায় কাঁটার মতো আটকে আছে। রঙের চোখে তাকানোর সাহসও পাচ্ছে না। তার রং এখন কি ভাবছে, কতটা ভয় পেয়েছে, সে কি করে এমন করতে পারলো? ঠিক তখনই ধাম কিছু একটা এসে সজোরে আর্দ্রর মুখে আঘাত করলো। আর্দ্র হতভম্ব হয়ে সামনে তাকালো। রং হাঁটুর উপর ভর দিয়ে বিছানায় দাঁড়িয়ে আছে, মুখ লাল করে, হাতে একটা বালিশ। পরের মুহূর্তে আবার ধাপ, আরেকটা বাড়ি। আপনার সাহস কত বড় আমাকে ভয় দেখান? আর্দ্র বালিশের বাড়ি খেয়ে হাঁ করে বসে রইল। রং এবার আরো কাছে এগিয়ে এলো। তারপর আর্দ্রর মাথায় আরেকটা বালিশের বাড়ি মেরে হঠাৎ ঝুঁকে পড়ল। চপ করে আর্দ্র ঠোঁটে একটা জোরে চুমু খেলো। উম্মা! পরপর 3টা বালিশের বাড়ি আর একটা চুমু খেয়ে আর্দ্র ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। তার ব্রেন এখনো পুরো ঘটনাটা একসাথে প্রসেস করতে পারছে না। আপনি আমার ওপর জোর খাটাতে পারবেন না। একদম না, শুধু আমি খাটাবো। মনে থাকবে। রঙের কথায় আর্দ্রর ধ্যান ভাঙল। সঙ্গে সঙ্গে বুকের ওপর চাপা হয়ে থাকা ভারটাও যেন অনেকটা হালকা হয়ে গেল। আই অ্যাম সরি। আর কখনো এমন হবে না। রং এগিয়ে এসে আর্দ্রর পায়ের ওপর বসে পড়ল। পরের বার ভুল করলে কানে ধরিয়ে গেটের বাইরে দাঁড় করিয়ে রাখবো। আর্দ্র নিঃশব্দে তাকিয়ে রইল। রং তাকে ভয় পায়নি। এই একটা উপলব্ধি তার ভেতরে অদ্ভুত স্বস্তি এনে দিল। মনে থাকবে, আর কোনো দিন ভুল হবে না। রং শান্ত হয়ে বসতে আর্দ্র ধীরে ধীরে তাকে জড়িয়ে ধরল।
সরি চকলেট। মা যেমন দুষ্টু বাচ্চাদের শাসন করে সেই রকম ভঙ্গিতে রং বলল, এখন বুঝতে পারছেন এই সম্পর্কের আসল চার্জে কে আছে? আর্দ্র মাথা নাড়ল। হ্যাঁ, কিছু করতে চাইলে করবেন, এমন ভয় দেখানোর কি আছে? আমি কি কোনো ডার্ক রোমান্সের মুভির ভীতু নায়িকা নাকি? রং একদম সিরিয়াস মুখ করে অযৌক্তিক দাবি প্রকাশ করলো। এখানে বসে রোমান্স শুরু আমি করব আমি। আপনি শুধু ভালো ছেলের মতো আমার অত্যাচার সহ্য করবেন, আর কিছুক্ষণ পর পর লজ্জা পাবেন আর বলবেন না না আর না। আর্দ্র ঠোঁটে কামড়ে দিয়ে হাসি থামিয়ে কোনো রকম মাথা নাড়ল। গুড বয়। রং পিছনে ঘুরে আর্দ্রর গালের আলতো করে চুমু দিল। আর্দ্র ঠোঁটে মৃদু হাসি ফুটে উঠল, স্বস্তির হাসি। রং তাকে ভয় পাচ্ছে না। এই মুহূর্তে তার চেয়ে বড় স্বস্তি আর কিছু নেই। কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ টিকল না। কিছুক্ষণ পরই তার মাথায় আবার সেই প্রশ্নটা ফিরে এলো, আজকের এই আচরণের আসল কারণ কি? তারপরই মনে পড়ল সেই অজানা অচেনা ব্যক্তির কথা, যার উপস্থিতি অদৃশ্য হয়ে তাকে অস্বস্তি করে তুলছিল। রংকে হারিয়ে ফেলার ভয়। সেই ভয় ধীরে ধীরে তার ভেতরে জমেছিল, আর আজ অজান্তে সেই ভয়ের রূপ নিয়েছিল রাগ, জেদ আর দুর্ব্যবহারে। রাত আরো গভীর হতে লাগলো, আর আর্দ্রর মনের ভয়ও। ক্লাস শেষ করে রং আর মীরা কলেজে থেকে বের হলো। প্রায় সপ্তাহখানেক হলো রং আবার নিয়মিত কলেজে আসা শুরু করেছে। দুর্ঘটনার পর প্রায় 2 সপ্তাহের মতো বিশ্রামে ছিল সে। যদিও পরীক্ষার আর বেশি দেরি নেই, তাই নিয়মিত ক্লাস প্রায় বন্ধই। তবে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য কলেজ থেকে অতিরিক্ত কোচিং ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। কলেজের গেট পেরিয়ে বাইরে এসে রং চারপাশে একবার তাকালো। আর্দ্র এখনো আসেনি। ইদারিং আর্দ্র নিজেই প্রতিদিন রং আর আরিশকে কলেজে আনা নেওয়া করে। প্রথম দিকে রং ভেবেছিল এটা হয়তো তার স্বভাব, সুবল বাড়াবাড়ি ধরনের যত্ন, কিন্তু বিষয়টা তার চেয়েও বেশি কিছু। আর্দ্র দৃঢ় বিশ্বাস সেই অজানা লোকটা আর কেউ নয়, আশিক। রঙের কলেজে লেকচার হিসেবে আশিকের যোগদান। দুর্ঘটনার দিন ঘটনাস্থলে তার উপস্থিতি, বাড়ির সামনে অপেক্ষা করা, আর প্রতিবার রং কোনো সমস্যায় পড়লেই তার অদ্ভুতভাবে উপস্থিত হয়ে যাওয়া। 1-2বার হলে কাকতালীয় বলা যেত, কিন্তু বারবার। আর্দ্র কাকতালীয় ঘটনা বিশ্বাস করে না। তবে এসবের কিছু রং জানে না। আর্দ্র তাকে কিছু বলেনি। সে চায় না রং অকারণে ভয়ে থাকুক, কিন্তু নিজের দিক থেকে সতর্কতা অনেকটাই বাড়িয়ে দিয়েছে। রং আর মীরা রাস্তার পাশের ঝালমুড়ির দোকানের সামনে দাঁড়িয়ে ঝালমুড়ি খেতে খেতে গল্প করছিল। ঠিক তখনই একটা পরিচিত কালো গাড়ি এসে তাদের সামনে থামলো। জানলার কাছ নামিয়ে আর্দ্র বলল, রং উঠে এসো। রং সঙ্গে সঙ্গে মাথা নাড়ল। আরিশ এখনো আসেনি, তাই আপনি গাড়ি থেকে নামুন আর আমাদের আইসক্রিম কিনে দিন। মীরাও তৎক্ষণাৎ সমর্থন করল। হ্যাঁ দুলাভাই, আমি কোন আইসক্রিম খাবো? আমিও দুলাভাই। দুজনের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আর্দ্র দীর্ঘশ্বাস ফেলল। আজকাল বউয়ের থেকে দুলাভাই ডাক শুনতে হচ্ছে, কপাল। তারপর কোনো কথা না বলে গাড়ি থেকে নেমে রাস্তার পাশের দোকানের দিকে হাঁটল। কয়েক মিনিট পর ফিরে এসে দুজনের হাতে 2টা আইসক্রিম ধরিয়ে দিল। এবার বলো, আরিশ কোথায়? রং প্যাকেট খুলতে খুলতে কাঁধ ঝাঁকালো। হবে কোথাও? পাশ থেকে মীরা বলে উঠল, যেখানে মেঘ আছে। দুজন একসাথে হেসে উঠল। ইদারিং আরিশ আর মেঘ নিজেদের পৃথিবী নিয়ে বেশি ব্যস্ত। সারাদিন কল, মেসেজ, দেখা করা
একসাথে বসে গল্প করা, তাদের আলাদা পাওয়াটাই এখন বিরল ঘটনা। আর্দ্র মাথা নাড়ল। তাহলে আর অপেক্ষা করার দরকার নেই, চলো তোমাদের দুজনকে নামিয়ে দেই। মীরা দ্রুত মাথা নাড়ল। না না, আমি একাই যেতে পারবো। কেন? একসাথে চলো না, গল্প করতে করতে যাই। তোকে নামিয়ে দিয়ে আমরা বাড়ি চলে যাব। না রে দোস্ত, আমি ফুপুর বাড়ি যাব, এখান থেকে সামনেই। ও তাহলে ঠিক আছে, যা। মীরা বিদায় নিয়ে একটা রিকশায় উঠে চলে গেল। রং কিছুক্ষণ তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। আর্দ্র সেটা লক্ষ্য করলো। তারপর হাত বাড়িয়ে রঙের ঠোঁটের কোণায় লেগে থাকা আইসক্রিমের দাগটা মুছে দিল। প্রতিদিন দেখা হয়, তারপরও বান্ধবী চলে গেলে মুখ গোমড়া করে দাঁড়িয়ে থাকা কি খুব দরকার? রং সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলো। আপনিও তো প্রতিদিন আমাকে কিস করেন, আমি যদি করতে না দেই তখন মুখ গোমড়া করে বসে থাকেন। তাহলে বলেন। আর্দ্র কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। তারপর ক্লান্ত গলায় বলল, সব জায়গায় আমাকে টানা কি খুব দরকার? জামাই আর বান্ধবী কি এক? আমার কাছে এক। আর্দ্র চুপ করে গেল। তর্ক করে লাভ নেই। ম্যাডাম যদি জিততে না পারে তাহলে পরে মন খারাপ করে থাকবে। তার চেয়ে হার মেনে নেওয়াই সহজ। ঠিক তখনই তার দৃষ্টি কলেজ গেটের দিকে গিয়ে থামল। গেটের ছায়ার পাশে আশিক দাঁড়িয়ে আছে, স্থির নিঃশব্দ। তার চোখ সরাসরি রং আর আর্দ্রর দিকেই ছিল। কতক্ষণ ধরে সে এখানে দাঁড়িয়ে আছে বোঝার উপায় নেই। আর্দ্রর চোখের সাথে চোখ পড়তেই আশিকের মুখে মুহূর্তের জন্য অদ্ভুত এক অভিব্যক্তি ফুটে উঠল। বিস্ময়, অস্বস্তি, নাকি ধরা পড়ে যাওয়ার অনুভূতি। পরের মুহূর্তেই সেটা মিলিয়ে গেল। সে স্বাভাবিক ভঙ্গিতে ফোন বের করলো, যেন কিছুই হয়নি। তারপর ধীরে ধীরে গেটের ভেতরের দিকে হেঁটে চলে গেল। আর্দ্রর চোয়াল শক্ত হয়ে উঠল। আবারও সেই একই অনুভূতি, কেউ যেন ছায়ার আড়াল থেকে রংকে পর্যবেক্ষণ করছে। আর প্রতিবার সেই ছায়ার শেষে গিয়ে দাঁড়ায় আশিক। প্রমাণ নেই, শুধু সন্দেহ। তবুও সে চুপ রইল, কারণ সন্দেহ দিয়ে কাউকে দোষী প্রমাণ করা যায় না। আর প্রমাণ ছাড়া কোনো পদক্ষেপ নেওয়া বোকামি। কিন্তু যদি কোনোদিন প্রমাণ হাতে আসে। আর্দ্র ধীরে ধীরে গাড়ির দরজা খুলল। তার চোখে শীতলতা তখনও কাটেনি। সেদিন আশিককে শুধু জবাব দেওয়া হবে না, বোঝানো হবে অন্যের জিনিসের দিকে হাত বাড়ানোর মূল্য কতটা হতে পারে। আর দূরে কলেজে ভবনের কাছের জানলায় ক্ষণিকের জন্য একটি ছায়া নড়ে উঠল, যেন কেউ এখনো তাদের দিকে তাকিয়ে আছে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় বন্ধুরা।